হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং আজকের যে প্রথম ঘটনাটি আছে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আমি ঘটনায় যাওয়ার আগেই বলে দিলাম। আশা করব ঘটনাটি তোমাদের সকলের খুব ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি বেশ কিছু বছর আগের ঘটনা। আমি আর আমার সহধর্মিণী তারাপীঠ গেছিলাম ঘুরতে। আমি ভিডিওগ্রাফির কাজ করি, ছোট ছোট ভিডিও করে ইউটিউবে পোস্ট করি। সেদিন তারাপীঠ মহাশ্মশানে যাই। ক্যামেরার ফোকাস একটি চুল্লিতে কিছুতেই হচ্ছিল না। আগুনের শিখাগুলো যেন এক উত্তপ্ত নৃত্যে মেতেছে। বারবার লাফ দিয়ে লালচে গভীর ঝুলে থাকা মেঘগুলোকে ছুতে চাইছে। কর্কর শব্দ করে জ্বলছে কাঠগুলোর মধ্যে থেকে। বারবার ঘি ঢেলে দেওয়া হচ্ছে সিক্ত কাঠের মধ্যে, আর নির্দয় প্রতিশোধ বিষয়ে ঝলছে উঠেছে সেগুলো। একটা দামাল হাওয়া গঙ্গার বুকে ভেসে উঠেছে, হামলা করছে জ্বলন্ত চিতাগুলোর ওপর। আমি জানতাম না যে এরকম কোনো ঘটনা ঘটেছে। টিভিতে খবর দেখিনি, জানলে আজ এত রাতে এই তারাপীঠে আসতাম না। আমার সহধর্মিণী তনিমাকে নিয়ে তো একদমই নয়। পর পর চিতা জ্বলছে দাউ দাউ করে। ব্যস্ত ডোমেরা ঘুরে বেড়াচ্ছে চারপাশে। একপাশে শাড়ি দিয়ে মৃতদেহগুলো সাজানো, নিশ্চুপ অপেক্ষায় ঘুমন্ত ওরা। কিছু লাশ যেন জীবনের ওপর মৃত্যুর এই অধিপত্যে গর্বে ফুলে উঠেছে। অনেকগুলো আবার কুঁকড়ে গেছে ভয়ে, মাথা ঢুকে গেছে বুকের ভেতর, দলা পাকিয়ে গেছে পুরো শরীরটা। কারো আবার পুরো শরীরটাই নেই, আবার মুখের মুখ, চোখ গেছে, সব ঝলসে গেছে, থেতলে গেছে। ভালোবাসার মুখমণ্ডল যেখানে কত যত্নের চুম্বন এঁকে দিয়েছে কোনো মা বা প্রেয়সী, ক্যামেরার চোখ থেকে নামছে না। কে জানে হয়তো এই ছবিগুলো আমাকে ব্যাখ্যা করতে বাধ্য করছে। হঠাৎ করে দেখি তনিমা কোথায়। ও চিতাগুলোর মাঝে পথ হারানো বিহঙ্গির মতো দিশাহীন, যেন বিশ্বাস করতে পারছে না কি ঘটছে চারপাশে। মুখটা লালচে, আভায় উজ্জ্বল কিন্তু ক্লান্ত, ভারাক্রান্ত, অশ্রুশান্ত। হঠাৎ নিচু হয়ে একটা দেহের মুখের চাদর সরিয়ে কিছু একটা দেখলো যেন। এটা করা উচিত নয়। ওকে কেউ কিছু বলছে না কেন? কোনো বিপদ যেন ওর না হয়। ও শুধু আমার জন্যই এসেছে এখানে এত রাতে। সেদিন আমাদের যে হোটেলের গেস্ট হাউসের মালিক পই পই করে বলে দিয়েছিল যে মেয়েদের লম্বা খোলা চুলে মণিকর্ণায় আসা বারণ, আর এই তারাপীঠের শ্মশান কিন্তু রাতের বেলায় একদমই উচিত নয়। কেউ দেখতে পেলে অনর্থ হয়ে যাবে। উনি বলেছিল আত্মারা নাকি শরীর ধারণ করে লম্বা চুলের মধ্যে দিয়ে। উত্তরে আমরা হেসেছিলাম। আজ মনে হচ্ছে কথাটা শুনলেই ভালো হতো, অন্তত এই দৃশ্য আমার দেখতে হতো না। অসাবধানতায় একটা হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। ক্যামেরা সামলে ডান হাতের ভরে আটকে দিলাম ভারী শরীরটাকে, কিন্তু শেষ রক্ষা হলো না। আমার মুখের খুব কাছে একটা পোড়া কালো মুখ, তাপে গলে গিয়ে ঠিকরে কোটর থেকে বেরিয়ে এসেছে একটা সাদাটে চোখ। হাঁচড় পাঁচড় করে উঠল কটা হিন্দি চুস্ত গালাগালি নিক্ষিপ্ত হলো আমার লক্ষ্য করে। ছুটে এলো দুজন পান্ডা। এখানে দাঁড়ানোর আরও উপায় নেই। উল্টো পায়ে দৌড়াতে গিয়ে প্রায় সবেই দিচ্ছিলাম নিজেকে একটা চিতার অলিঙ্গনে। এই চিতার আগুন আজ সারা রাত চলবে এখানে। তারাপীঠের মহাশ্মশানে কখনো চিতা বন্ধ হয় না। মৃত্যুর তাণ্ডব আজ চলবে সারা রাত। এমনিতেও এখানে চিতার আগুন কখনোই নেভে না। বাসটা রেলিং ভেঙে অনেক উঁচু থেকে নিচে পড়েছে। ৭২টা দেহ, অনেকেরই মৃত্যু হয়েছে জলে ডুবে, কারো বা শরীর দুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্রচণ্ড সংঘর্ষে। আগুনে পুড়েও মরেছে কেউ কেউ। নিহত ছেলে মেয়ে শিশু বৃদ্ধ পাঁচ বিচার করেনি। আমি আবার তনিমাকে খুঁজছি। মেয়েটা গেল কোথায়?
হাজারবার বলেছি তনিমাকে, ফটো তুলতে যে নানা রকম বিপদ সংকুল জায়গায় যেতে হয়, সেখানে আশেপাশে থাকতে হয়, কিন্তু সে কারোর কথা শোনে না। একদম উড়নচণ্ডী মেয়ে একটা। এরকম মৃত্যুলীলার মধ্যেও আমার মুখে একটা বাঁকা হাসি জন্ম নিল। এই খ্যাপামির জন্য তো প্রেমে পড়েছিলাম, নইলে ভবগুরের ঘর কখনো হতো না। আকাশ গর্জে উঠল। সুদীপনী আর মরির মুহূর্তে বর্তমানে ফিরে আসতে ব্যর্থ হলাম। চোখ থেকে ক্যামেরাটা নামিয়ে তনিমাকে ওপাশে দেখলাম। ওকে দেখার পর ওকে অনেক কথা শোনালাম যে তুমি কোথায় গেছিলে। ও কোনো কথার উত্তর দিল না। আমি ওকে নিয়ে হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তনিমাকে বললাম, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, শরীরটা বেশ ক্লান্তি লাগছে। তনিমা বলল, ঠিক আছে। এরপরে আমরা শুয়ে পড়ি। রাত তখন কটা হবে বুঝতে খুব অসুবিধা হলো। মনে হলো আমার বুকের উপরে কেউ যেন শুয়ে আছে। মনে মনে ভাবলাম হয়তো তনিমা শুয়ে আছে, কিন্তু মনে হলো যে আমার বুকের ওপর যে জিনিসটা শুয়ে আছে সেটা বরফের থেকেও ঠান্ডা। আমার সারা শরীর ঠান্ডায় শক্ত হয়ে গেল। আমি চোখ খুলতে চাইছি, কিন্তু কোনো মতে চোখ খুলতে পারছি না। মনে হচ্ছে আমার শরীরের ওপর কোনো মৃত কোনো দেহকে রেখে দেওয়া হয়েছে। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় এবং দেখি তনিমা পাশে শুয়ে আছে। আবারও ঘুমানোর চেষ্টা করি। তনিমার গায়ে হঠাৎ করে হাত দিতে আমার মনে হলো ওর শরীরটা যেন বরফের থেকেও ঠান্ডা। এটা কি করে সম্ভব? এই সময় এত ঠান্ডা শরীর হওয়াটা তো সম্ভবই নয়। আমি ওকে অনেকবার ডাকার চেষ্টা করি, কিন্তু কোনো রকম শব্দ করে না। এইভাবে সেদিন রাতটা কেটে যায়, আর কোনো অসুবিধাই হয়নি। পরের দিন আমরা চেয়েছিলাম বাড়িতে ফিরে আসতে, কিন্তু আমার কিছু কাজের জন্য আমরা সেখানে থেকে যাই। পরের দিনই ঘটে আমার সাথে সেই অদ্ভুত ঘটনা, যেটা আমি কখনোই আশা করতে পারিনি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি কিছু অফিসের কাজ করছিলাম। অফিসের কাজ সারতে সারতে রাত প্রায় 12টা 12:30 বেজে যায়। অফিসের কাজ করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক এমন সময় আমার কানে গুনগুন করে একটা শব্দ আসে। মনে হচ্ছে যে আমার পাশে বসে কেউ গুনগুন করে কিছু বলছে। আমি অনুভব করি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আর তার হাতের স্পর্শ প্রচণ্ডই ঠান্ডা। আর যে স্পর্শটা আমাকে দিচ্ছে, এটা কোনো ভালোবাসার স্পর্শ নয়। সে যেন আমাকে শেষবারের মতো আলিঙ্গন করতে চাইছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং চোখ খুলে আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কোথায় তনিমা? এটা তো তনিমা নয়। তার সারা মুখ পোড়া, চুলগুলো কুঁকড়ে গেছে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। সারা ঘরে পোড়া গন্ধ, ঘরে টিকা যাচ্ছে না। আমি কোনো রকম চোখ বন্ধ করে থাকি যে আজকে রাতটা কোনো রকমভাবে কেটে যাক। পরের দিন সকালে উঠে তনিমাকে নিয়ে এক সাধু বাবার কাছে যাই। তাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। তখন সেই তাইন বাবা বলে যে আমরা যখন শ্মশানে গেছিলাম তখন তনিমা খোলা চুলে ঘোরাঘুরি করছিল, আর তখনই ওর ওপরে এক প্রেতাত্মার নজর পড়ে। তারপর থেকেই ও এরকম হয়ে যায়। সাধু বাবা একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা সবসময় হাতে ধারণ করে রাখতে। যদি ধারণ করে না রাখে তাহলে ওর ক্ষতি হতে পারে। আজও তনিমার হাতে ওই তাবিজটি আছে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শুনিও। আজকের প্রথম যে ঘটনাটি ছিল বেশ কিন্তু ভয়ের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা
সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। এবং তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্টটা করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়, যার ফলে অনেকের কাছে ঘটনা পৌঁছায় না। তাই আমি সব সময় রিকোয়েস্ট করি যাতে ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই নিই। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে। তবে বলে যে দ্বিতীয় ঘটনাটি দুটি ঘটনা আছে, তিনি পরপর লিখেছে। আমি দুটি ঘটনা পরপর করে পড়ছি। একজনেরই লেখা, তিনি পাঠিয়েছে পারমিতা মল্লিক। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি। ঘটনাটি যেদিনকার, সেদিন অফিস থেকে আমার বেরোতে সন্ধ্যে 6টা বেজে যায়। অফিসের কিছু মডেল লৌহ মানবের মতো দেখতে 2 সপ্তাহ এসেছে। রোজ অফিস পরিষ্কার করে রাজু। অভিযোগ করে যেখানে মডেলগুলো রাখি সেখান থেকে সরে যায়। আমি বললাম, এটা হতেই পারে না, এরা সরবে কি করে? সেদিন প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা অফিসে থেকে যাই। তার মধ্যে রাজু দুপুরের দিকে পরিষ্কার করতে এসে আর বেরোতে পারিনি। বাইরে তখনও অঝোরে বৃষ্টি, সাথে এক কমর জল। 8টা নাগাদ আমরা 4 জন লক্ষ্য করি ওরা একে অপরের কাছে সরে যাচ্ছে। এতদিন যখন রাজু বলতো ওর কথা বিশ্বাস করতাম না, এখন দেখে আমাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। যত রাত বাড়ছে ওদের নড়াচড়াও বাড়ছে। আস্তে আস্তে দেখি ওরা আমাদের দিকে সরে আসছে, ওদের ধারালো হাত উঁচিয়ে। আমরা 4 জন চারদিকে দৌড়ে ভয়ে গলা শুকিয়ে গেছে। কোনো রকমে লুকিয়েছি। শুনতে পেলাম শরীর চেঁচাচ্ছে, বাঁচাও, মেরে ফেললো বলে। বেরিয়ে দেখি ওর একটা হাতের আঙ্গুল ওই মূর্তির মুখে। ওর মুখটা রক্তশূন্য হয়ে যাচ্ছে ক্রমশ। একটা ভারী জিনিস দিয়ে মডেলের মাথায় মারলাম, কোনো হেলদোল নেই। ও রক্ত চুষেই যাচ্ছে। বাকিরা রাজু আর বিজয়ের পেছন পেছন দৌড়াচ্ছে। আমি তাড়াতাড়ি মেন দরজা খুলে দিতেই বাইরে জমা জল হুড়ুর করে ভেতরে এসে মেশিন মডেলে স্পর্শ করে। ওরা যেন শক খাওয়ার মতো শরীরকে ছেড়ে দেয়। জলের ছোঁয়ায় মেশিনগুলো ক্রমশ অকেজো হয়ে যাচ্ছে। আমরা 3 জন জল পেরিয়ে শরীরের ঠান্ডা দেহ দিয়ে কাছের হসপিটালে যাই। ডাক্তারবাবু অবাক হয়ে যান, আঙ্গুলের ওইটুকু অংশ দিয়ে এত রক্ত কি করে বেরোলো? শরীরকে 4 বোতল রক্ত দেওয়া হয়েছিল। 2 দিন পর এসে দেখি ওই মূর্তিগুলোর ঠোঁটে রক্ত লেগে আছে। সত্যি বলতে এটা বিশ্বাস করা কারোর পক্ষে সম্ভব নয়, তবে এটা কিন্তু সত্যি হয়েছিল। ঘটনাটি যেখানে ঘটেছিল সেখানকার নাম আমি উল্লেখ করব না, তবে স্বপ্ন দেখেছিলাম না, অরিজিনালি ঘটেছিল। এটা অনেকের মনে প্রশ্ন থাকবে, তবে এটা সত্যি ঘটেছিল। কেন ঘটেছিল সেটা হয়তো বুঝিয়ে বলা সম্ভব নয়। এটাই ছিল ঘটনা। আজকের ওনার যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে যারা ঘটনা শুনছো কমেন্ট করে দাও, লাইক করতে ভুলো না। চলে যাচ্ছি তারই লেখা দ্বিতীয় ঘটনায়, এবং আশা করব আজকে তোমাদের ঘটনাগুলো বেশ ভয় লাগবে। যদি ভয় লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না। ঘটনা লিখে পাঠিয়ে দাও গল্পকথা অফিসিয়াল স্টোরি এই জিমেল আইডিতে, এবং তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট ঘটনা লিখে পাঠাতে পারো। চলে যাচ্ছি আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে পারমিতা মল্লিকের, সেই দ্বিতীয় ঘটনায়। আশা করব এটাও তোমাদের বেশ ভয় লাগবে। এটাও আমার সেই অফিসের ঘটনা। সেদিন অফিস থেকে বেরোতে সন্ধে 6টা বেজে যায়। অফিস করে বাসায় ফিরে আসি। এই ঘটনার পর থেকে আমি আর কখনো সেই অফিসে যোগদান করিনি। তারপর কেটে গেছে অনেক কটা বছর। এখন যেটা বলবো সেটা তার পরের আমার চাকরির ঘটনা। তখন আমি এক নার্সিং হোমে চাকরি করছি। আমার নিজস্ব কোনো চেম্বার নেই। ছাতলা বিল্ডিংয়ে 3 তলায় আমি বসি। আমার যেহেতু নার্সিং ট্রেনিং করা ছিল,
বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছে সেদিন। অবশ্য এইসব দিনে এক্সট্রা একটা জামা সাথেই থাকে। লিফটে আমি আমার সহকর্মী উঠেছি। কিছুক্ষণ বাদে ছোট কুচি কুচি চুল কাটা রোগা ছিপছিপে ওয়ার্ড বয় একটি ঢাকা দেওয়া ডেড বডি ঢোকায় লিফটে। তারপর কিছু দরকার থাকায় চলে যায়। আমি আর আমার সহকর্মী ঘন্টার পর ঘন্টা মৃতদেহের সাথে কাটানোর অভ্যাস আছে। কয়েক সেকেন্ড পর দেখলাম মৃতদেহটি নড়াচড়া করছে। আমি সঙ্গে সঙ্গে পালস রেট চেক করার জন্য বাম হাতের ঢাকা সরিয়েছি। মৃতদেহ ডান হাত দিয়ে মুখের ঢাকা সরিয়ে ফেলতে দেখি সেই ছোট ছোট করে চুল কাটা সেই ওয়ার্ড বয়টি। এতদিন কাজ করেছি মৃতদেহ নিয়ে, বুকটা হঠাৎ ধড়াস করে ওঠে। একটু সামলে নিয়ে নিজেকে ভাবলাম ওর যমজ ভাই হবে বোধ হয়। 3 তলা আসতেই আমরা লিফট থেকে বেরিয়ে এসে ভিজিটে যাই। ওখানে ওয়ার্ড বয়দের বলি, একজন পেশেন্ট লিফটে আছে, নিয়ে এসো। পেশেন্ট দেখতে দেখতে কোণের রুমে এসে দেখি সেই ছোট চুলকাটা খোঁচা খোঁচা দাড়িওয়ালা ছেলেটি আমাদের থেকে হাসছে। বললাম, তোমরা কি ট্রিপলেট, অর্থাৎ 3 জন ভাই, একই দেখতে? ছেলেটা কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। কেমন আছো, অসুবিধা হচ্ছে? কোনো উত্তর নেই। আমার সাথে যে নার্স ছিলেন তিনি আগের পেশেন্টের আগে কিছু বলে এগিয়ে আসছেন আমার দিকে। আমি উত্তর না পেয়ে নার্সকে ডাকতে যাচ্ছি। নার্স দিদি বললেন, চলুন এবার নিচে যাই। অবাক হয়ে বললাম, নিচে যাই মানে? শেষ রুমের পেশেন্টটা কেন দেখা চলে যাবে? দিদি আরও অবাক হয়ে বললেন, ওই রুমে কোনো পেশেন্টই নেই। 1 বছর আগে ওয়ার্ড বয় পিট্টু আজকের দিনে সুসাইড করেছিল। আপনি নতুন ম্যাডাম, তাই আপনি জানেন না। হঠাৎ মাথাটা ঝিমঝিম করে উঠল। তাহলে যাকে এতক্ষণ দেখলাম সে কে? নার্স দিদিকে বললাম, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি, ও কি? বলল, হ্যাঁ ম্যাডাম। আপনি পিট্টুকে চিনতেন? আমি দৌড়ে আবার রুমে চাই। আমার সাথে নার্স কিন্তু কেউ কোথাও নেই। আমি বিড়বিড় করে বললাম, কিন্তু আমি যে এতক্ষণ দেখলাম ওকে। এরপরে প্রায় অনেক দিন কেটে যায়, কিন্তু ওরকম ঘটনা আর আমার সাথে ঘটে না। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম 3টি ঘটনায় বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে এবং লাইক করে জানিয়ে দাও। কারণ আমি তোমাদের সবসময় তোমাদের রিকোয়েস্ট করি, তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। এর ফলে অনেকটাই প্রবলেম হয়। আমি তাই প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। এবং আজকের যে একটা এক্সট্রা ঘটনা তোমাদেরকে আমার দেওয়ার ইচ্ছা আছে। তবে এক্সট্রা ঘটনা দেওয়ার আগে বলতে চাই, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু গ্রহণ করবে। চলে যাচ্ছি আজকের এক্সট্রা একটা এপিসোড। এটা মানে ঘটনাটি আমারই শোনা এবং আমি শুনেছিলাম প্রায় 3 থেকে 4 বছর আগে। এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। মানে আমার সাথে না, যাদের সাথে ঘটেছিল তারা আমাকে ঘটনাটি বলেছিল। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। আমি নর্মালি অনেক ছোট থেকেই এই ভূতের গল্প শুনতে খুব ভালো লাগতো এবং ভূতের গল্পগুলো শুনে তারপরে বন্ধুদেরকে বলা, এই জিনিসটা আমার আগাগোড়াই ছিল। তো তখন আমাকে একজন এক কাকা আমাকে ঘটনাটি বলেছিল। তো তিনি যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। সেই কাকাদের তাল গাছ ছিল, তাদের তালের বাগান ছিল। তারা প্রতিদিন 2 ভাই মিলে তাল কোড়াতে যেত। সেদিন সম্ভবত পিঠে পুলির 2-3 দিন আগের ঘটনা। তারা তাদের যে তালের বাগান ছিল সেটা গঙ্গার ধারে ছিল। তারা সেখানে যায় তাল কোড়াতে। তারা যখন তাল কোড়াতে যায় তখন প্রায় বিকেল প্রায় 6টা কি 5:30 এরকমটা বাজে। তারা মোটামুটি এরকম টাইমটাই বলেছিল আমাকে। তো তারা যায় সেখানে এবং তারা গিয়ে দেখে যে যতগুলো তাল গাছ আছে সব তাল গাছের নিচেই, কোনোটা নিচে 5টা, কোনোটা নিচে 6টা এরকম তাল পড়ে আছে। তারা অবাক হয়ে যায় যে এরকমটা তো কখনোই হয়নি যে এত তাল গাছের নিচে পড়ে থাকে। তো তারা সেখানে যায় এবং 2 ভাই মিলে ব্যাগ ভর্তি করে তাল কুড়াতে থাকে এবং
এত তাল পড়েছিল যে সব তাল সম্ভব হয়নি তাদের ব্যাগে পড়া। তো আরেকজন যায় ব্যাগ আনতে। তো আরেক ভাই যখন ব্যাগ আনতে যায়, মানে যে আমাকে বলেছে তার ভাই যখন আরেকটা ব্যাগ আনতে যায়, তখন সে দেখে যে সেই তালবাগানের সাইডে একজন বুড়ি দাঁড়িয়ে আছে। বয়স ওই বুড়ির দেখে মোটামুটি ৮০, ৮০ কি ৮৫ বছরের একটা বুড়ি দাঁড়িয়ে আছে। তো সেই কাকা ১ম এ অবাক হয়ে যায় যে এই বাগানে গঙ্গার ধারে, যেহেতু পাঁচিল দিয়ে ঘেরা নয়, গঙ্গার ধারে যেরকম হয় আরকি জায়গাগুলো, চাষ-টাস করে সেরকম জায়গা। তো এই বুড়ি, এত বয়সী একটা বুড়ি এখানে কি করে আসলো? কি করে সম্ভব? তো সে, তার মনে একটা প্রশ্ন থাকে। তো তখন সে বুড়ির কাছে যায় এবং বুড়িকে গিয়ে বলে যে, "তুমি কোথা থেকে এসছো? তুমি কোথায় থাকো?" তখন সে বুড়ি বলে যে, "আমাকে ২ টো তাল দে না। আমি তাল খেতে খুব ভালোবাসি। দে না ২ টো তাল।" তখন সে কাকা বলে যে, "ঠিক আছে, তুমি নিয়ে যাও। তাতে কোনো সম্ভব নয়। কিন্তু তুমি এ তাল নিয়ে যেতে পারবে তুমি?" তখন বুড়ি বলে, "হ্যাঁ, আমি পারবো।" তো এই বুড়ির সাথে কথা বলতে, বলতে ওই কাকার ভাই চলে আসে। এসে বলে, "তুই কার সাথে কথা বলছিস?" তখন বলে, "কেন? এই যে বুড়ির সাথে কথা বলছি।" বলছে, "কোথায় বুড়ি? কেউ নেই তো এখানে?" তো কাকা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে, তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? তো এরপরে তারা তাল যখন কোরানো মানে হয়ে যায়, তখন তারা চলে আসে সেখান থেকে। এবং তখন সেই কাকা, কি একবার মনে হয়, তার মনের মধ্যে কি একটা হয়, সে একবার পেছন ফিরে তাকায় এবং পেছন ফিরে তিনি যেটা দেখে, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না। তিনি দেখে সেই বুড়িটা, যে বুড়ির সাথে, মানে সেই বয়স্ক মহিলা, মহিলা বলা ভুল, সেই বৃদ্ধা যে কাকার সাথে কথা বলছিল, তার বয়স আন্দাজ ৮৫-র মতো, থুরথুরে বুড়ি। সে দাঁতের মধ্যে একটি তাল নিয়ে, মুখের মধ্যে একটি তাল নিয়ে গাছের মধ্যে উঠে গেল বেয়ে, বেয়ে। যেমন করে নারকেল গাছে নারকেল পাত্র ওঠে যেভাবে, ঠিক সেইভাবে গাছের মধ্যে উঠে গেল। এই দৃশ্য দেখে কাকা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারপরের দিন কাকার প্রচণ্ড জ্বর আসে এবং প্রায় সুস্থ হতে প্রায় মাসখানেক লেগে যায়। এই ঘটনার পর কাকা আর কখনোই সেই তালবাগানে কোনোদিনও তাল কুড়াতে যায়নি। তবে এরপরে কাকা এক জ্যোতিষীর কাছে যায়, মানে যে হাত দেখে বা গণনা করে, তার কাছে যায় এবং গিয়ে বলে যে, "আমার সাথে এরকম, এরকম ঘটেছিল। এটা কি করে সম্ভব?" তখন বলে যে, "এরকমটা অনেক সময় হয়। এরকম পিঠে পুলির সময় এরকমটা হয় অনেক সময়।" তো এরপরে কাকার সাথে আর এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আর কখনোই সেই জায়গায় তাল কুড়াতে যায়নি। তো এটা আমার শোনা একটি ঘটনা ছিল। আজকে যে কটা ঘটনা ছিল, তার মধ্যে কোন ঘটনাটি সবথেকে বেশি ভয় লাগলো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট সবসময় করি, লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো, তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই প্রত্যেকটা সময় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকতে। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে জিমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠাবে, তোমরা সেটাও কিন্তু আমাকে করতে পারো। কেমন লাগলো আজকের সবকটা ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। অনেক ধন্যবাদ আজকের সবকটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত ১০টায়।